নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। ভোর হয়েছে, চারপাশে আলোর আভা ছড়িয়ে পড়ছে, পাখিরা ডেকে উঠেছে, নতুন দিনের সূচনা ঘোষণা করেছে প্রকৃতি। কিন্তু নন্দিনী আর আবিরের ঘরে ঘন আঁধার, সারা রাত কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে তাদের। এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি তারা। মন যেন পাথর হয়ে গেছে, বুকের ভেতর শূন্যতা ছাড়া আর কিছুই নেই। নন্দিনী অসহায়ের মতো আবিরের পাশে পড়ে আছে। মনে হচ্ছে তার শরীরের সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। রাতে রাগের মাথায় সে আধ্যাকে বলেছিল, আমাদের একটু শান্তিতে থাকতে দে, তুই চলে যা। অথচ সে কি সত্যিই চেয়েছিল আধ্যা চলে যাক? না, সেটা তো শুধু রাগের কথা ছিল। মেয়েটা সত্যি সত্যি চলে যাবে এ কথা সে স্বপ্নেও ভাবেনি। এখন প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে, যদি সময়কে ফিরিয়ে নিয়ে আসা যেত, যদি সে কথাটা না বলতো। নিজের ভুলের যন্ত্রণায় তার হৃদয়টা ছটফট করছে। মনে হচ্ছে সে নিজেই নিজের মেয়েকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। আবিরের কষ্ট আরও গভীর, আরও অসহনীয়। তার হাত পা প্যারালাইজড, সে নড়তে পারে না, কথা বলতে পারে না, মেয়েকে খুঁজতে যাওয়ার শক্তিটুকুও নেই তার। অথচ তার মনের ভেতর একটাই আকুতি, আমার মেয়েকে ফিরিয়ে দাও। চোখের জল এক মুহূর্তের জন্য থামছে না, যেন নিজের অসহায়ত্বকে নিয়তি বারবার প্রকাশ করে চলেছে। বাবার মন যে কতটা অসহ্য যন্ত্রণায় ভুগছে তা কেবল আবিরই জানে। নন্দিনী উঠে বসে আবিরের নিথর হাতটা ধরে ফিসফিস করে বলল, আমি ভুল করেছি আবির। অনিল আধ্যাকে অপমানজনক কথা বলছিল। রাগে দুঃখে আমার মাথা ঠিক ছিল না। আমি আমার আধ্যাকে নিজেই দূর করে দিলাম। আবির কোনো কথা বলতে পারল না, শুধু অশ্রু দিয়ে তার ব্যথা প্রকাশ করল। দুজনের মাঝে কোনো শব্দ নেই, কিন্তু নীরবতাই যেন সব কথা বলে দিচ্ছে। আধ্যা চলে গেছে, তাকে আবির আর নন্দিনী স্নেহের পরশে আগলে রেখেছিল। তার এক ফোঁটা চোখের জলও তারা কোনোদিন সহ্য করতে পারেনি। সে এখন কোথায়? অজানা আশঙ্কায় তাদের হৃদয় কেঁপে উঠছে। পিশাচিনী, সে কি আধ্যার কোনো ক্ষতি করল? আধ্যা কি এখনো বেঁচে আছে? সে কি সন্তোষপুরে পারুল মাসির কাছে গেছে? তার জন্মদাতা আর জন্মদাত্রী বাবা মায়ের খোঁজ কি সে পেয়েছে? কিন্তু ওখানে কি সে নিরাপদ? কেমন আছে সে? ভয়ঙ্কর কোনো বিপদের মুখে পড়েনি তো? এসব নানা প্রশ্ন আবির আর নন্দিনীর মনে উথাল পাতাল ঢেউ তুলছে। তাদের হৃদয়টা টুকরো টুকরো করে দিচ্ছে এইসব প্রশ্ন। আধ্যার মিষ্টি হাসি, তার কৌতূহলী চোখ, তার নির্ভীকতা, তার চঞ্চলতা, সব কিছুই এখন স্মৃতির পাতায় বন্দী। তাদের বুকের ভেতর এক ভয়ঙ্কর আশঙ্কা চেপে বসেছে। প্রকৃতি নতুন দিনের আলো ছড়িয়ে দিলেও তাদের জীবনে এখনও আঁধারই রয়ে গেছে। তারা জানে না এই অন্ধকার কবে কাটবে। আধ্যা কি তার জন্মদাতা জন্মদাত্রী বাবা মাকে পেয়ে ভুলে যাবে তাদের? আধ্যা কি পারবে ফিরতে? নাকি এই শূন্যতা, এই অপেক্ষা তাদের নিয়তি হয়ে থাকবে? কলিও সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে। তার বালিশ ভিজে গেছে চোখের জলে। প্রিয় আধ্যাদির চিন্তায় তার মনটাও অস্থির হয়ে আছে। বারবার সে সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনা করেছে যেন আধ্যাদির কোনো ক্ষতি না হয়, যেন সে যেখানে আছে ভালো থাকে। কিন্তু মন, সে তো কিছুতেই সান্ত্বনা পাচ্ছে না। কলি জানে প্রতি রাতে তার আধ্যাদি দেবু আর বিপ্রের সঙ্গে কোথায় যেত, কি করত। সে জানে কত কষ্ট করে আধ্যাদি কুয়োর গভীরে নেমে
হাড়ের তলোয়ার খুঁজত। একজন তরুণী যে নিজের প্রাণের মায়া না করে রুদ্রগড়ের মানুষদের মুক্তি দিতে চাইছে পিশাচিনীর অভিশাপ থেকে, বাবাকে সুস্থ করতে চাইছে, সেই মেয়েকে কলির পরিবারের লোকেরা ভুল বুঝেছে। কলির দাদা অপমান করে আধ্যাকে তাড়িয়ে দিয়েছে। কলি এটা মেনে নিতে পারছে না। কলির বুক কষ্টে ফেটে যাচ্ছে এসব কথা ভেবে। কলির মনে শান্তি নেই, দোটানায় পড়ে আছে সে। কি করবে সে এখন? হঠাৎ তার মনে হলো, সে যদি দেবু আর বিপ্রর কাছে যায়, তারা হয়তো কিছু জানবে। এই ভাবনা মাথায় আসতেই সে ছুটে দোতলায় গেল। জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখল দেবু আর বিপ্র শ্মশানের দিক থেকে আসছে। তাদের দেখে কলির মন আরও উতলা হয়ে উঠল। দেরি না করে সে সিঁড়ি বেয়ে নেমে ছুটে বাইরে এলো। দেবু আর বিপ্র কলিকে দেখতে পেয়ে তার দিকেই এগিয়ে এলো। তাদের চোখেও চিন্তার ছাপ স্পষ্ট। কলি হাঁপাতে হাঁপাতে বলল, আধ্যাদিকে দেখেছেন আপনারা? বিপ্র আর দেবু একে অন্যের দিকে তাকালো। তারপর বিপ্র চিন্তিত স্বরে বলল, না, কিন্তু ওর ব্যাপারটা বলো। ও রুদ্রগড় ছেড়ে কেন চলে গেছে? রাতে কি এমন ঘটেছিল? কলির চোখ ছলছল করে উঠল। সে ফিসফিস করে বলল, আপনারা ব্যাপারটা জেনে গেছেন? তারপর কলি রাতের সব ঘটনা বলল তাদের। সেই সাথে এই কথাও বলল তার মাসি মেসোমশাই এখন শোকে পাথর হয়ে গেছে। বিপ্র আর দেবু গভীরভাবে শুনল সব কিছু। তারা দুজনেই জানে আধ্যা কতটা নিষ্পাপ, কতটা সাহসী। এই মেয়েটাই তো কয়েকদিন ধরে প্রাণের ঝুঁকি নিয়ে কুয়োর জলে নেমে সেই রহস্যময় হাড়ের তলোয়ার খুঁজে চলেছে, যে তলোয়ার পিশাচিনীর অভিশাপ থেকে মুক্তির চাবিকাঠি। গভীর কুয়োর অতল অন্ধকারে, যেখানে কেউ দিনের বেলাতেও সহজে নামতে সাহস করে না, সেখানে সেই মেয়ে রাতের বেলা নিজের ভয়কে জয় করে নেমেছে, শুধু রুদ্রগড়কে বাঁচানোর জন্য, নিজের বাবাকে সুস্থ করার জন্য। বিপ্রের চোখে দৃঢ় সংকল্পের ছাপ ফুটে উঠল। সে বলল, চিন্তা করো না কলি, আমি তোমার আধ্যাদিকে খুঁজে বের করব। ওকে আমি নিয়ে আসব তোমার মাসি আর মেসোমশাইয়ের কাছে। দেবুও বলল, তুমি তোমার মাসি আর মেসোমশাইয়ের দিকে লক্ষ্য রাখো, ওরা অসহায়। কলি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে রাজি হলো। বিপ্রকে সে মনে মনে ভালোবাসে, তাই তার প্রতি সে বিশ্বাস রাখল যে বিপ্রদা নিশ্চয়ই আধ্যাকে খুঁজে বের করবে। কলি ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে এলো। তার হৃদয়ে ভয় আছে, উদ্বেগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে বিশ্বাস। বিশ্বাস যে তার আধ্যাদি আবার ফিরে আসবে। বিশ্বাস যে সাহসী মেয়েরা কখনো হারিয়ে যায় না, তারা ফিরে আসে, তারা লড়াই করে, তারা জয়ী হয়। তার জন্মদাতার জন্মদাত্রী বাবা মার সাক্ষাৎ পেয়ে সে ফিরে আসবে তার মাসি আর মেসোমশাইয়ের কাছে। এদিকে নীনা আর কলাবতী সন্তোষপুরের নদীর ধারের সমস্ত জায়গাকে খুঁজে দেখতে লাগলো, কোথায় আধ্যা আছে। আধ্যা ভাঙাচোরা বাড়ির দরজার পিছনে বসে থাকতে থাকতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। ভোরের পাখির ডাকে তার ঘুম ভাঙল। মুহূর্তেই তার মনে পড়ল ভয়ঙ্কর সে কেউটে সাপটির কথা। ভয়ে দুরু দুরু বুকে চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। কোথাও কি ওত পেতে আছে সেই বিষধর সাপ? না, কোথাও দেখা গেল না তাকে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে, কিন্তু খিদে আর তৃষ্ণা তাকে কাহিল করে তুলেছে। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। সে আস্তে আস্তে বেড়ার ঘরটি থেকে বেরিয়ে এলো। চারপাশে তাকিয়ে দেখল গাছপালা ঝোপঝাড়ে ঢাকা স্থান। আশেপাশে কোথাও কোনো বসতি নেই, কোথাও কোনো মানুষ নেই। দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে। আধ্যা এগিয়ে গেল বেড়ার পেছনের দিকে। সেখানে গিয়ে আবিষ্কার করল এক নদী বয়ে চলেছে।
স্বচ্ছ জলের ঢেউ খেলা সেই নদী। নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকলো সে, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল প্রবাহমান জলের দিকে। তার মনের গহীনে জেগে উঠল প্রশ্ন, এই নদী দিয়েই কি কেউ তাকে ভাসিয়ে দিয়েছিল? হাঁড়ির মধ্যে তাকে শুয়ে দিয়ে কি ছেড়ে দেওয়া হয়েছিল জলধারার গতিপ্রবাহে? কিন্তু কোথা থেকে, কে তাকে ভাসিয়ে দিয়েছিল? এই সন্তোষপুরের কোনো মানুষ, নাকি অন্য কোনো দূরের স্থান থেকে সে 19 বছর আগে ভেসে এসেছিল এইখানে? প্রশ্নগুলো দাউ দাউ করে জ্বলতে লাগলো তার মনে। উত্তর জানার এক দুর্নিবার আকাঙ্ক্ষা জেগে উঠল তার হৃদয়ে। আধ্যা জল খাওয়ার জন্য নদীর পাড় থেকে নেমে জলের কাছে গেল। জলে স্পর্শ লাগতেই তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, যেন কত যুগের তৃষ্ণা এক মুহূর্তে জাগ্রত হলো। সে দুহাত ভরে জল তুলল, পেট ভরে খেল নদীর শীতল জল, তারপর চোখে মুখে ছিটিয়ে নিল, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যায়। শরীরটা কিছুটা স্বস্তি পেলেও মনে রয়েছে অস্থিরতা। আধ্যা নদীর ধারে উঠে দাঁড়ালো, চোখ দুটো তার সামনের দিকে প্রসারিত করলো। ভাবল, পারুল মাসির বাড়ি যেহেতু নদীর একেবারে কাছেই, তাহলে নদীর পাড় ধরে হাঁটলেই নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে তার বাড়ি। যে করেই হোক মাসিকে খুঁজে বার করতেই হবে। তিনি জীবিত থাকুন বা মৃত, তার খবর আমি জানবই। এই ভাবনায় একরকম নিশ্চিত হয়ে আধ্যা নদীর পাড় ধরে হাঁটা শুরু করলো। চারপাশটা নিস্তব্ধ, পাখির কিচিরমিচির ছাড়া তেমন কোনো শব্দ নেই। কিছু দূর যেতেই কয়েকটা বাড়ি চোখে পড়ল। বাড়িগুলো পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেন নদীর সঙ্গেই তাদের শৈশব কাটছে। সে দৃষ্টিতে খুঁজতে লাগলো, কোনো একটাই হয়তো পারুল মাসির অস্তিত্ব আছে। একটি বাড়ির উঠোনে একজন মহিলা ঝাঁট দিচ্ছেন। বাড়ির সামনের মাটি পরিষ্কার করতে করতে নিজের কাজে ব্যস্ত আছেন তিনি। তবে এত ভোরে হঠাৎই একটি মেয়ে, তাও এভাবে বিধ্বস্ত অবস্থায় তাদের বাড়ির দিকে আসছে দেখে তিনি খানিক অবাক হয়ে গেলেন। তিনি হাতের ঝাঁটাটা ফেলে দিলেন না, কিন্তু তার নড়াচড়া খানিকটা থেমে গেল। কপালে ভাঁজ পড়ল। আধ্যা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার ফ্যাকাশে মুখ, এলোমেলো চুল, ক্লান্ত চোখ, সব মিলিয়ে যেন গভীর কোনো গল্প লুকিয়ে আছে। মহিলা আর অপেক্ষা করলেন না, খানিকটা জোরেই বলে উঠলেন, কে তুমি? কোথা থেকে এসেছো? এত ভোরে এখানে কি করছো? তোমার মুখটা এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? তুমি কি বিপদে পড়েছো? কার বাড়ি খুঁজছো? তার কণ্ঠস্বরে বিস্ময়, উদ্বেগ, সহানুভূতি সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ফুটে উঠল। আধ্যা স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। সে কি বলবে, কোথা থেকে শুরু করবে? কিন্তু একটাই সত্য, তাকে পারুল মাসিকে খুঁজে বের করতেই হবে। আধ্যা একটু ইতস্তত করে বলল, বৃদ্ধা পারুল মাসির বাড়ি কোথায় জানেন? এই নদীর ধারে তার বাড়ি ছিল। মহিলা একটু ভ্রু কোঁচকালেন, যেন মনে করার চেষ্টা করছেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, না, আমি তো জানি না। আধ্যা একটু হতাশ গলায় বলল, 19 বছর আগে উনি আমাদের বাড়িতে কাজ করতেন। এখন বেঁচে আছেন কিনা জানি না। ওনাকে আমার খুব দরকার। মহিলা গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর নিজের শাশুড়িকে ডাক দিলেন, মা, তুমি একটু এসে দেখো তো, একটা মেয়ে পারুল নামের একজন বৃদ্ধার খোঁজ করছে, তুমি কি চেনো? শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এগিয়ে এলেন, বয়সের ছাপ স্পষ্ট মুখে, হাতে একটা কাঠের লাঠি, চোখের দৃষ্টিও যেন ক্ষীণ হয়ে এসেছে। তিনি আস্তে আস্তে বললেন, কে মেয়েটি? মহিলা বলল, চিনি না, পারুল মাসির খোঁজ করছে। তুমি কি কিছু জানো?
আধ্যা কিছুটা উচ্ছ্বাস নিয়ে বৃদ্ধার কাছে এগিয়ে এসে বলল, পারুল মাসি আগে লোকের বাড়িতে কাজ করতেন, এখন করেন কি না জানি না। বয়স অনেক হয়েছে, 69-এর কাছাকাছি হবে। সন্তোষপুরের নদীর কাছে তার বাড়ি শুনেছি। বৃদ্ধা খানিকক্ষণ ভেবে দেখলেন, তারপর মাথা নেড়ে বললেন, না, মনে করতে পারছি না। ওর ছেলে মেয়ের কারোর নাম বলতে পারবে তুমি? না, জানি না ওনার আপনজনদের কারোর নাম। পারুল নামের একটা ছোট বাচ্চা আছে, তুমি যেমন বলছো তেমন তো কেউ নেই। আধ্যার চোখে মুখে একরকম হতাশার ছাপ ফুটে উঠল। এত কষ্ট করে এসে যদি খুঁজেই না পায়। সে মনমরা হয়ে 2 পা বাড়ালো অন্য বাড়ির দিকে। হঠাৎ আবার কিছু মনে পড়ে গেল তার। সে আবার পিছন ফিরে এলো, বৃদ্ধার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি 19 বছর আগেও এখানে ছিলেন কি? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, আমি এখানে 30 বছর ধরে আছি, এই নামে কাউকে মনে করতে পারছি না। আচ্ছা, আপনি 19 বছর আগে নদী দিয়ে হাঁড়িতে করে বাচ্চা ভেসে আসার কোনো কথা শুনেছিলেন কি? বৃদ্ধা অবাক হয়ে বললেন, না তো, তুমি আরও এগিয়ে গিয়ে পারুল মাসির খোঁজ করতে পারো। আধ্যা দীর্ঘশ্বাস ফেলল। সে ক্লান্ত, কিন্তু আশা ছাড়ল না। সে আবার পা বাড়ালো, আরও একবার খোঁজ চালানোর সংকল্প নিয়ে সে এগিয়ে চলল। আধ্যা এখানকার বাড়িগুলোতে পারুল মাসির খোঁজ না পেয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বাতাসে হালকা শিরশিরে ভাব, নদীর পাড়ের সোদা গন্ধ মিশে আছে চারপাশে। চারিদিকে নীরবতা, মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির ডাক আর পাতার মর্মর ধ্বনি। কিন্তু হঠাৎই চারপাশের নীরবতা ভেঙে 3টে কুকুর ক্ষিপ্র গতিতে ঘেউ ঘেউ করতে করতে তার দিকে তেড়ে এলো। আধ্যার হৃৎপিণ্ড মুহূর্তে ধরফর করে উঠল। কুকুর 3টির চোখ জলজল করছে, যেন অচেনা কাউকে দেখেই তাড়া করতে এসেছে। ভয়ে আধ্যা একদম কুঁকড়ে গেল, হাত পা অবশ হয়ে গেল তার। সে জানে না সে কি করবে। সামনে পিছনে তাকিয়ে দেখল পালানোর কোনো উপায় নেই। ঠিক তখনই কিছু একটা ঘটল, একটা ফোঁস ফোঁস শব্দ। সে তাকিয়ে দেখল এক বিশাল কেউটে সাপ, কালো চকচকে শরীর, ভয়ঙ্কর ফনা তুলে দাঁড়িয়ে আছে। আগুনের মতো জ্বলজ্বল করছে তার চোখ, আর মুখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র শীষের শব্দ। আধ্যার গায়ের লোম খাড়া হয়ে গেল। কুকুরগুলো হঠাৎ থমকে দাঁড়ালো। তারা কিছুক্ষণ সাপের দিকে তাকিয়ে থাকলো, তারপর এক লাফে পিছু হটল। কেউটে সাপটি এবার তাদের দিকে আরও একবার ফনা তুলে তেড়ে গেল, যেন ওদের সতর্ক করে দিচ্ছে আর এগোতে পারবে না। কুকুরগুলো একের পর এক ঘেউ ঘেউ করতে করতে এক সময় পুরোপুরি পিছনে ফিরল আর লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেল। আধ্যা ভয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাপটি এবার তার দিকে তাকিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। আধ্যার মনে হলো, এই সাপটি তো রাতে তাকে তাড়া করেছিল, এই সাপটি তো তাকে বাধ্য করেছিল বেড়ার ঘরে ঢুকতে। তাহলে কি সে শুধু ভয় দেখায়, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কিন্তু এসব ভাবার সময় নেই। তার শরীর কাঁপছে। সে আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে চায় না। দ্রুত সেখান থেকে ছুটে গিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সাপ কেন আবার তার সামনে এলো? এটি কি সংযোগ, নাকি তার সাথে কোনো অদৃশ্য যোগসূত্র আছে? আধ্যা নদীর পাড় ধরে নিঃশব্দে এগিয়ে চলেছে। ভোরের সোনালি রোদ উঠতে শুরু করেছে। বাতাসে নদীর সোঁদা গন্ধ মিশে আছে। বেশ কয়েকটা পুরনো বাড়ি চোখে পড়ছে। সবাই সকালবেলার কাজকর্মে ব্যস্ত, কিন্তু আধ্যা বুঝতে পারল দূর থেকে কয়েকজন লোক
তাকে সন্দেহের চোখে দেখছে। এই সুন্দরী মেয়েটা এখানে কি করছে? একা একা এত সকালে নদীর পাড় ধরে হাঁটছে কেন? লোকগুলোর চোখে মুখে অবিশ্বাস। আধ্যা তাদের কাছাকাছি এলো। তাদের ফিসফাস কানে এলো আধ্যার। মনে হলো যেন সবাই তাকে লক্ষ্য করছে, তার প্রতিটা পদক্ষেপ পরখ করছে। সে কিছুটা থমকে দাঁড়ালো, কি করবে বুঝতে পারছে না। হঠাৎ পাশ থেকে এক মধ্যবয়সী লোক ফিসফিস করে বলল, বাচ্চা চোর নয় তো? শিকদারদের বাচ্চাটা কিন্তু এখনও নিখোঁজ। আরেকজন সঙ্গে সঙ্গে সায় দিল, তাই হবে, না হলে এত ভোরে নদীর পাড় দিয়ে একা একা হাঁটছে কেন? নিশ্চয়ই ছেলে ধরা। এক মুহূর্তের মধ্যে চারপাশের সন্দেহ ভয়ঙ্কর হয়ে উঠল। বেশ কিছু লোক জড়ো হলো। কিছু লোক এগিয়ে এসে আধ্যার পথ আটকালো। কেউ কেউ সরাসরি প্রশ্ন করল, কে তুই? এখানে কি করতে এসেছিস? সত্যি কথা বল, না হলে ভালো হবে না। আধ্যা আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। ভয় পেলেও সে বোঝাতে চাইল যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। শান্ত গলায় বলল, আমি পারুল মাসিকে খুঁজছি। প্লিজ, আপনারা যদি ওনাকে চিনে থাকেন তাহলে বলুন মাসির বাড়ি কোনটা। কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করল না, বরং সন্দেহ আরও বেড়ে গেল। কয়েকজন চেঁচিয়ে উঠল, এই মেয়ে মিথ্যে কথা বলছে, একে গাছের সাথে বেঁধে রাখো। দু তিনজন এগিয়ে এলো। তারা আধ্যার হাত চেপে ধরল, তাকে জোর করে কাছের একটি গাছের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 41 ও 42 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।